বিয়ের 1 সপ্তাহ পর রিয়া রাতের বেলা পাশ ফিরতেই দেখল তার বুদ্ধি প্রতিবন্ধী ননদ সুমি তাদের মাঝখানে শুয়ে আছে। রিয়া হঠাৎ জোরে চিৎকার করে বিছানা ছেড়ে নেমে বলে উঠল, রিয়া, ও এখানে কেন এত রাতে? রিয়ার স্বামী আরিফের ঘুম ভেঙে গেল। চোখ ডলতে ডলতে আরিফ রিয়ার দিকে তাকিয়ে বলল, ওর বোধহয় ভয় লেগেছে, তাই রুমে চলে এসেছে। আগে তো প্রায় আসতো, তাই আজ আম্মা তো খালার বাসায় গিয়েছে তাই। রিয়া, আগে আসতো বলে এখনো কি আসতে পারবে? ওর সেটা বোঝার বোধ কি আছে রিয়া? বুঝলে কি এত বড় মেয়ে ভাই ভাবির মাঝখানে আসতো? রিয়া আর কিছু বলার আগে আরিফ রিয়ার গায়ে আলতো করে হাত বুলিয়ে ওকে কপালে একটা চুমু দিল। বাচ্চাদের মতো ঘুমাচ্ছে সে। রিয়ার তা দেখে আরো গা জ্বলে উঠল। বলল, আমি অত শত বুঝি না। আমার বাপের দেওয়া এই খাটে ও ঘুমাবে না। গায়ের থেকে প্রসাবের গন্ধ বেরোচ্ছে। আমরা তো তোমার বাবার থেকে খাট চাইনি, উনি জোর করে পাঠিয়েছেন। আমি তো ফেরত পাঠিয়েছিলাম। আরিফ এইবার সুমিকে আলতো করে ডেকে তুলে ওর রুমে নিয়ে গেল। যাওয়ার সময় দরজা টেনে দিয়ে বলল, তুমি ঘুমাও তোমার বাবার খাটে। আরিফ সুমির সাথে ওর রুমে গিয়ে শুয়ে পড়ল। সুমি গুটিসুটি মেরে আরিফের হাত ধরে শুয়ে আছে। ওর ভয় লাগছে একা। বেশ কিছুদিন পর আরিফ বাসায় ঢুকতেই শুনল রিয়া খুব জোরে চিৎকার করছে। ওর মাকে চিৎকার করে বলছে, আপনার মেয়ে আজকেও আমার মেকআপ, পাউডার, লিপস্টিক সব নষ্ট করে এসেছে। ফ্লোরে আমার সব জামা ফেলে দিয়ে এসেছে। জাস্ট একটু ওয়াশরুমে গিয়েছিলাম আমি, এখন কি আমি ঘরে তালা মেরে ওয়াশরুমে যাব? আরিফের মা আয়েশা বেগম মাথা নিচু করে বলল, জানো তো মা, ও স্বাভাবিক না। স্বাভাবিক হলে কি আর করতো? আমি তো চোখে চোখে রাখি বলো। আমি একটু কোরআন শরীফ পড়তে গিয়েছিলাম, কখন গিয়ে এইসব করে এসেছে আমি জানি না। মেয়েকে শাস্তি দেন না, তাই এমন করে। কষে কয়েকটা থাপ্পড় দিলে সব ঠিক হয়ে যেত। যদি শাস্তি দিলে ওর শিক্ষা হতো, সে শাস্তি দেওয়াতেই তো আমার সুখ হতো মা হিসেবে। তুমি বুঝবে না মা। সুমি রিয়ার দিকে তাকিয়ে ভেঙচি দিলে রিয়া হাত তুলে এগিয়ে গেল থাপ্পড় মারতে। আরিফ এসে ধরে ফেলল। কি করছো তুমি? তুমি মানুষ নাকি পশু? এমন বাচ্চার গায়ে কেউ হাত তোলে? রিয়া জোরে চিৎকার করে বলল, তোমার বোন এই বাড়িতে থাকলে আমি এক মুহূর্তেও এই বাড়িতে থাকবো না। আজই চলে যাব। আমার বোন কোথাও যাবে না। আমার বোন আমার সন্তান। আমার সন্তান যেমন হোক। আমার সন্তান এমন হলে আমি কি সন্তানকে ফেলে দিতাম? তোমার ইচ্ছে হলে তুমি চলে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। আরিফের এমন কথায় রিয়ার খুব অপমানিত হলো। ও ভেবেছিল ওর বাবার টাকার জন্য রিয়াকে আরিফ অনেকভাবে আটকাতে চাইবে, কিন্তু রিয়া কিছুতেই হার মানার পাত্রী নয়। ও ঠিক করলো ও এর প্রতিশোধ নিয়েই ছাড়বে। এক দুপুরে আরিফের মা আয়েশা বেগম যখন ঘুমোচ্ছিলেন, সুমি ফ্লোরে বসে এক মনে পুতুল খেলছিল। রিয়া দরজার বাইরে দাঁড়িয়ে সুমিকে আইসক্রিম দেখিয়ে বলল, সুমি, আইসক্রিম খাবে? সুমি মাথা নেড়ে হ্যাঁ বলল। রিয়া ইশারায় ওকে বাইরে ডাকলো। সোফায় বসিয়ে আইসক্রিমটা খাওয়ালো। শেষ হতে রিয়া বলল, আরো খাবে? হ্যাঁ। চলো তাহলে আমরা বাইরে যাই, রিয়া বড় একটা আইসক্রিম কিনে দেব। সুমি খুশি মনে রিয়ার সাথে বের হয়ে গেল। রিয়া সুমিকে নিয়ে ওর হাতে আইসক্রিম দিয়ে ওকে একটা প্রতিবন্ধী আশ্রমের সামনে বসিয়ে দিয়ে আরেকটা আইসক্রিম আনবে বলে উঠে বেরিয়ে গেল। তারপর ঘরে এসে ঘরের মেন দরজা খোলা রেখে নিজের রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আয়েশা বেগম দরজা বাড়ি দিয়ে জিজ্ঞেস করল, সুমি আছে এখানে? রিয়ার মাত্র ঘুম ভাঙল। এমন একটা হাই তুলে বলল, ও কোথায় আমি কি জানি। আমি তো ওর ভয়ে দরজা লক করে ঘুমিয়েছি। দেখে না আছে কোথাও হয়তো। আয়েশা বেগম মেন দরজা খোলা দেখে হায় আল্লাহ বলে সুমিকে খুঁজতে বের হয়ে গেলেন। কোথাও না পেয়ে আবার ফিরে এসে তড়িঘড়ি করে আরিফকে ফোন করলো। আরিফ দ্রুত বাসায় এসে মাকে নিয়ে আবার বের হয়ে গেল। রিয়াও খোঁজার ভান করে বলল, আমিও যাব কি? না, তুমি বাসায় থাকো, ও যদি ফিরে আসে আমাদের ফোন দিও। রিয়া মাথা নেড়ে সায় দিল। ওরা বের হতে
এমন একটা হাসি দিল যেন রিয়া রাজ্য জয় করে ফেলল। রাতের 12টার দিকে আরিফ আর ওর মা ফিরল, সুমিকে ছাড়া। কোথাও খুঁজে পায়নি। আয়েশা বেগম কান্না করতে করতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লেন। আরিফ চারিদিকে ফোন দিচ্ছে। রিয়া বলল, হ্যাঁ, পারলে মর্গেও একটু খোঁজ নাও, যদি অ্যাক্সিডেন্টের কোনো কেস। আরিফের রাগান্বিত চোখ দেখে রিয়া কথাটা শেষ করতে পারল না। রিয়া আবার রুমে চলে গেল। রিয়ার স্বাভাবিক থাকা ব্যাপারটা আরিফের খটকা লাগছে, তাই ও আবার বের হয়ে গেল। পরের দিন সকালে আরিফের মায়ের কান্নাতে রিয়ার ঘুম ভাঙল। আমার মেয়ে যখন চলে গেল, আমিও থাকবো না এই ঘরে। আমাকে তুই গ্রামের বাড়ি রেখে আয় বাবা, আমি খুঁজে বের করব আমার মেয়েকে। বলতে বলতেই আবার কান্না করে উঠলেন আয়েশা বেগম। আরিফ কোনো কথা না বলে মাকে নিয়ে বের হয়ে গেল। যাওয়ার আগে আয়েশা বেগম রিয়াকে বলল, নিজের খেয়াল রেখো। রিয়ার পেটের দিকে তাকিয়ে বলল, আমার বংশের প্রদীপেরও খেয়াল রেখো। রিয়া মনে মনে ভাবল, আপদ বিদায় হয়েছে। সেই সোফায় বসে একটা হাসি দিল। এইভাবে দিন চলতে লাগলো। আরিফ আর রিয়ার একটা ছেলে হলো। 4 বছর পর রিয়া খেয়াল করলো ওর ছেলে রিয়াদ স্বাভাবিক নয়। ডাকলে উত্তর দেয় না, কোনো খেলনা বা রং চেনে না, অনেক দেরিতে রেসপন্স করে। ওকে মা ডাকে না। রিয়া ভয় পেয়ে গেল, কিন্তু রিয়ার ভয়ে সত্যি হলো। ওর ছেলে রিয়াদের অটিজম ধরা পড়ল। অনেক ডাক্তার দেখে কিচ্ছু হলো না। আরিফের কোনো কথা নেই। রিয়া যা বলে আরিফ তার সন্তানের জন্য সব করে। আরিফ তার সন্তানকে কোনো অযত্ন করে না, কিন্তু রিয়ার চিন্তা একদমই কমে না, দিন দিন বাড়তেই থাকে। সে 5 মিনিটের জন্য ওয়াশরুমে একা যায় না ছেলেকে ফেলে। কত কিছু ভেঙে ফেলে, কিছুই বলে না, উল্টো খুশি হয়, কিছু তো করছে। একদিন আরিফও ছিল না। রিয়া তার ছেলে রিয়াদকে খেলনা দিয়ে বসিয়ে গোসল করতে গেল। দ্রুত ফিরে এসে দেখে খেলনা পড়ে আছে, রিয়াদ নেই। রিয়া সারা ঘরে খুঁজতে লাগলো, কোথাও পেল না রিয়াদকে। আরিফকে ফোন দিল। অনেকক্ষণ পর আরিফ ফোন ধরল, বাসায় আসতে বলে। আরিফ ঘরে ঢুকতেই রিয়া বলে উঠল, আমি রিয়াদকে খুঁজে পাচ্ছি না। আরিফ বলল, খোঁজো, নিশ্চয়ই পাবে, ঠিক করে খোঁজো, একা হয়তো কোথাও গিয়েছে। রিয়া রেগে গিয়ে বলল, ও কোথাও কি একা যেতে পারে? চলো পুলিশের কাছে যাই, ওকে নিশ্চয়ই কেউ নিয়ে গিয়েছে। কেন, সুমিও তো একা ঘর থেকে বের হয়ে গিয়েছিল, তাই না রিয়া? রিয়া চুপ করে আছে। আরিফ আবার বলে উঠল, রিয়া যদি যেতে পারে, রিয়াদও নিশ্চয়ই যেতে পারবে, ও গিয়েছে। রিয়া চুপ করে আছে দেখে আরিফ আবার বলে উঠল, মর্গে খোঁজ নেব নাকি? রিয়া চিৎকার করে উঠল, কি যা তা বলছো তুমি? আমার ছেলেকে মেরে ফেলতে চাইছো তুমি? তোমার কি একটু কষ্ট হচ্ছে না? তুমি এখন যা কষ্ট পাচ্ছ, আমি তা আমার প্রথম সন্তান আমার বোন সুমির জন্য পেয়েছি। তুমিই তো বলেছিলে এইভাবে, মনে নেই? রিয়া বুঝতে পারে সুমির হারিয়ে যাওয়ার পেছনে ওর হাত ছিল, সেটা আরিফ জানে। রিয়া ফ্লোরে বসে কান্না শুরু করে দেয়। আরিফের পা ধরে বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা কর। আমি সুমিকে আইসক্রিম খাওয়াবো বলে বাইরে নিয়ে গিয়ে ফেলে এসেছিলাম। আল্লাহ তার শাস্তি আমাকে দিয়েছে আমার সন্তান দিয়ে, কিন্তু আমি আমার সন্তানকে ভালোবাসি, সে যেমনই হোক, সে আমার জন্য উপহার। প্লিজ তুমি ওকে আমার কাছে ফিরিয়ে দাও। তুমি এতগুলো বছর কখনো কি খোঁজ নিয়ে দেখেছো কোথায় সুমি, কোথায় আম্মা? নাওনি। তুমি স্বার্থপর রিয়া, তোমার কোনো ক্ষমা হয় না। রিয়া আবার হাউমাউ করে কান্না করে, কোথায় ওরা? আমি ওদের কাছে ক্ষমা চাইবো আমার পাপের জন্য। আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি সুমিকে সেদিনই খুঁজে পেয়েছি। তুমি যে কতটা মানবতাহীন সেদিন বুঝেছি। আম্মার কারণে তোমাকে কিছু করতে পারিনি, কারণ তুমি তখন আমার সন্তানের মা হতে যাচ্ছিলে। আমি আম্মাকে আর সুমিকে আলাদা বাসায় রেখেছি। তোমাকে আমি আর বিশ্বাস করতে পারিনি। যদি আরো খারাপ কিছু করে বসো, অপেক্ষায় ছিলাম তোমাকে সেদিনের কষ্টটা বোঝাতে, যেটা আমি আর আম্মা সয়েছি। কোনো মা বাবা চায় না তার সন্তান প্রতিবন্ধী হোক, যদি হয় তার কোনো অযত্ন হোক। কোনো মা বাবাই সে সন্তানকে বোঝা ভাবে না।
সব সন্তানই আদরের, কিন্তু এরা আরো বেশি যত্নের হয়। তুমি নিজের সন্তানের জন্য সব করেছো, আমার বোনকে ফেলে এসেছো একা। রিয়া বলল, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ওদের কাছে নিয়ে যাও, আমি নিজে ওদের ফিরিয়ে আনবো, কারো অযত্ন করব না প্লিজ। কিছুক্ষণ পর আরিফ ওর মা আয়েশা বেগম, বোন সুমি আর তার ছেলেকে নিয়ে বাসায় ঢুকতেই রিয়া ওর শাশুড়ির পায়ে পড়ে ক্ষমা চাইল, সুমির হাত ধরে ক্ষমা চাইল। ওর তো কিছুই মনে নেই। বাচ্চার মতো হেসে রিয়াকে জড়িয়ে ধরল। রিয়ার নিজেকে ভীষণ অপরাধী মনে হতে লাগলো। রিয়া ওর ছেলে রিয়াদকে কোলে তুলে আদর দিচ্ছিল। তখন আয়েশা বেগম রিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, মাগো, প্রতিটি সন্তান আল্লাহর উপহার, কাকে কিভাবে পাঠাবে সেটাও তার ইচ্ছে। আমাদের হাতে তো কিছুই নেই। সুস্থতা যে বড় দান। তার প্রিয় কিছু বাচ্চাকে পাঠায় দুনিয়ায় মানুষ পরীক্ষা করতে। আমরা তাদের কিভাবে যত্ন করছি, কতটা ভালোবাসছি, সেটা পরীক্ষার জন্য। তাই এদের অযত্ন বা ভালোবাসা না দিয়ে তুমি যাবে কোথায়? এদের যত্ন বা ভালোবাসা দেবে, খোদা ততই খুশি হবে যতটা এদের যত্ন দেবে, ভালোবাসবে। শেষ হলো আজকের গল্প প্রতিবন্ধী সন্তান। কলমে দোলনা বড়ুয়া তৃষা।